আসসালামু আলাইকুম। ব্যর্থ হয়ে দিশেহারা হয়ে গিয়েছে ভারত। তার কারণ হচ্ছে এই দীর্ঘ ১৫-১৬ বছর আসলে আওয়ামী লীগ রূপী ভারতই বাংলাদেশে ক্ষমতায় ছিল। ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য হিসেবে দেখে এবং হাসিনা এটার জন্য দায়ী। হাসিনার বিকল্প তারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে দেখে না বা কোনো ব্যক্তিকে দেখে না। তাই আবারও সর্বশক্তি দিয়ে হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য ভারত কার্যক্রম করে যাচ্ছে। বাংলাদেশে হাসিনার আধিপত্য আবারও বিস্তার করার জন্য ভারত সর্বশক্তি দিয়ে আবারও কাজ চালাতে পারে বা করবে, এটা দাবি করেছেন সেনাবাহিনীর মেজর রেজা। ভারত কি ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করতে পারে, আমরা মেজর রেজার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। ভারত এখনো মনে করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া তার বিকল্প নেই। আর এটা যেহেতু ভারত নিতে পারছে না, তাই ভারত তার অল আউট এফোর্টসটাকে এখানে অ্যাপ্লাই করবে। ভারত একটার পর একটা ষড়যন্ত্র করতে থাকবে। সেই শেখ হাসিনার মতো একজন ভৃত্যকে হারানোর পরে ভারত এখন দিশেহারা হয়ে গিয়েছে। যে দিশেহারা হয়ে অ্যাকচুয়ালি আমাদের দেশের একটা ধর্মীয় সংঘাত তৈরি করার চেষ্টা করছে। আমাদের দেশে আসলে ধর্মের নামে ভারত তার নিজের স্বার্থ বাস্তবায়নের জন্য আমাদের দেশের, আমি বলবো প্রকৃত ধার্মিক যারা, ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা কিন্তু এই জ্ঞানজামের মধ্যে নেই। ভারত হচ্ছে বাংলাদেশের এমন একটি প্রতিবেশী রাষ্ট্র তথা বাংলাদেশের এমন এক বন্ধু রাষ্ট্র, যে রাষ্ট্র সবসময় চায় বাংলাদেশ ভারত সবসময় ব্যালেন্স অফ পাওয়ার নীতি রক্ষা করে চলুক, বাংলাদেশ জন্য ব্যালেন্স অফ পাওয়ার নীতি কখনো যাতে রক্ষা না করে। ভারত চায় বাংলাদেশ সবসময় ভারতের দিকে চেয়ে থাকুক এবং ভারত নির্ভরশীল হোক, এবং এমন এক বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থাকুক যে বন্ধু কখনো ভারত ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না, ভারত ছাড়া আর কারো দিকে হাত বাড়াতে পারবে না, কাউকে সহযোগিতা করতে পারবে না। তো এটা তো অ্যাকচুয়ালি মানে স্বার্থপর রাষ্ট্রনীতি বা বৈদেশিক রাষ্ট্রনীতি, হ্যাঁ বৈদেশিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা, এটাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে আপনার এক কথায় যে একটা মানে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত নোংরা মন মানসিকতার পরিচয়। এটা কখনোই কোনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের নীতি বিশ্বের কোনো রাষ্ট্রই এটাকে অনুসরণ করে না, যেটা ভারত বাংলাদেশের ক্ষেত্রে চেয়ে থাকে। এবং ভারত কিন্তু নিজেই বাংলাদেশের জনগণের কাছে নিজেকে অজনপ্রিয় বা এক কথা বলা যায় ঘৃণ্য করে তুলছে দিন দিন। বাংলাদেশের মানুষ কিন্তু, বাংলাদেশের শিক্ষিত সমাজ আমি বলবো, সবাই না, যারা আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি বা সবকিছু বাংলাদেশের ভারতের সেই ব্রিটিশ আমল থেকে ইতিহাস পড়াশোনা করেন, ইতিহাস পর্যালোচনা করেন, তারা সবাই জানেন যে ৭১ সালে যুদ্ধটা ভারত কিসের আলোকে করেছিল এবং এটা কোন ধরনের ৬৫-তে পাকিস্তানের সাথে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার যে একটি মোক্ষম সুযোগ ছিল, এটা অনেকে জানে। বাট তারপরে বাংলাদেশের মানুষ কিন্তু সবাই কিন্তু এটাকে ভুলে যেয়ে বাংলাদেশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করতে চেয়েছিল যে ভারতের কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং এটা বিশ্বাস করতে আমরা ভালোবাসতাম। কিন্তু ভারত তার কিছু কিছু কাজকর্মের দ্বারা সেই শ্রদ্ধার জায়গাটা দিন দিন চরম অধঃপতনে নিয়ে এসেছেন। এবং সেটা কেন, যেটা আমি শুরুতে যে কথা বললাম, যে ভারতের বাংলাদেশের প্রতি তার যে একতরফা চিন্তা চেতনা, যে বাংলাদেশ কখনো ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করবেন না, এটা তো হতে পারে না। তবে আমাদের বর্তমান সরকার এই একটা জায়গায় সবচেয়ে বড় সাফল্য দেখাচ্ছে আমি মনে করি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চমৎকার সাফল্য দেখাচ্ছে। যেমন আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে ২৭টা দেশের, ইউরোপিয়ান ২৭টা কান্ট্রি তাদের কনসুলার বা তাদের যে ভিসা প্রসেসিং সেন্টার, এটা কিন্তু ঢাকায় তারা শিফট করতে যাচ্ছেন, যেটার জন্য আমাদেরকে ভারতের প্রতি নির্ভরশীল হয়ে থাকতে হতো। তো আর আমরা কিন্তু এখন বাংলাদেশে যে সিস্টেম আজকে বলেছে, একটা প্রশ্ন জবাব বলেছে যে সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। শুধু যুক্তরাষ্ট্র না সাগর ভাই, ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সবাই চাচ্ছেন বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার, এবং এটাই কিন্তু নিয়ম আপনার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা ফরেন পলিসির ক্ষেত্রে। এটাই কিন্তু নিয়ম যে আপনি বিভিন্ন কান্ট্রির সাথে সম্পর্ক থাকবে, এবং এই সম্পর্কটা কিন্তু আপনার স্বার্থ, প্রত্যেকটা, মানে একটা কথা হচ্ছে যে প্রতিটা কান্ট্রি তার সেলফ ইন্টারেস্ট দেখে, নিজের স্বার্থ। এবং পররাষ্ট্র নীতি বা আপনার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকজন জনক আছেন যাদের লেখা বইগুলো বিশ্বের সমস্ত আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টগুলোতে পড়ানো হয়। তার মধ্যে থমাস হবস আছে, হ্যান্স মর্গেনথু আছে, এরা খুব রিনাউন। তারপরে আপনার জন শিমার আছেন, এরকম খুব নাম করা কিছু রাইটার আছেন যারা ওয়ার্ল্ডে খুব, যাদেরকে জনক বলা হয় আপনার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তারা প্রত্যেকেই কিন্তু একটা কথা বলেছেন যে প্রত্যেকটা রাষ্ট্র তার সেলফ ইন্টারেস্ট, নিজের স্বার্থ আগে দেখবে। কিন্তু ভারত সেটা ঠিকই করছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সে চায় না, বাংলাদেশটাকে সে তার একটা টুল হিসেবে ব্যবহার করতে চায়। তো এই জায়গাটায় এখন ভারত তার সবচেয়ে পাপের যে একটা সরকার ছিল শেখ হাসিনা, সেই শেখ হাসিনার মতো একজন ভৃত্যকে হারানোর পরে ভারত এখন দিশেহারা হয়ে গিয়েছে।
যে দিশেহারা হয়ে একচুয়ালি আমাদের দেশের একটা ধর্মীয় সংঘাত তৈরি করার চেষ্টা করছে। আমাদের দেশে আসলে ধর্মের নামে ভারত তার নিজের স্বার্থ বাস্তবায়নের জন্য আমাদের দেশের, আমি বলবো প্রকৃত ধার্মিক যারা, ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা কিন্তু এই জ্ঞানজামের মধ্যে নেই। কম যারা অশিক্ষিত বা মূর্খ প্রকৃতির ধর্মীয় চিন্তা চেতনা যারা, তারাই জ্ঞানজামে লিপ্ত হয়েছেন। যেমন ধরেন আপনি দেখবেন খুব কনজারভেটিভ বা রক্ষণশীল শিক্ষিত হিন্দু যারা আছে, তারা কিন্তু অলরেডি ইসকনের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। আবার আমাদের মুসলমানদের, আপনি আজকে শুক্রবার দিন, সাগর ভাই খুব অবাক হওয়ার বিষয়, আজকে জুম্মা নামাজের জাস্ট ফরজ নামাজ শেষ করার পর আমি খুব ধীরে সুস্থে সুন্নাত নামাজ পড়তেছিলাম। তার কারণটা কি, আমি ভাবতেছিলাম যে আজকে মনে হয় কোনো আন্দোলন টান্দোলন কিছু হবে না, কারণ বাইতুল মোকাররমের পাশে আমার বাসা, তো প্রতি শুক্রবারই আমরা নামাজ শেষে একটা আতঙ্কে থাকি যে নামাজটা শেষ হওয়ার পরেই মনে হয় মিছিল বের হবে। তো আমি আজকে ভাবলাম যে আলহামদুলিল্লাহ আজকে মনে হয় বের হবে না। এটার জন্য আমি পরে খেয়াল হলো যে আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞানী মুসলমানরা, জ্ঞানী আমাদের আলেমরা বুঝতে পেরেছেন যে আমাদের আসলে এই ভারতের উস্কানিতে লাফানো উচিত না, এবং তাই এটা বুঝতে পেরে কিন্তু আজকে আমাদের আলেম সমাজ চমৎকার ম্যাচুরিটি পরিচয় দিয়েছেন। আজকে তারা খুবই মানে তারা পরিপক্ক জ্ঞানের পরিচয় দিয়েছেন, এবং এটাই উচিত। আর আমাদের একই সাথে আমাদের হিন্দু সমাজ যারা আছেন, তারাও কিন্তু যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় এখন তারা দেখাচ্ছেন, যেটা আমি মনে করি আমাদের জন্য এটা একটা গুড নিউজ। এখন ভারত এই চেষ্টা করে অনেকটা ব্যর্থ হয়ে যাচ্ছে, তারা পারছেন না, তারা পেরে উঠছেন না যে তারা যেরকম ভাবে একটা উস্কানিমূলক প্রভোকেশন করে বাংলাদেশের ধর্ম গোষ্ঠীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে উত্তেজিত করে তুলবেন, সে সুযোগটা তারা এখন সফল হচ্ছেন না। আর এখন আপনার এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইতিমধ্যে। হ্যাঁ, বলা যায় এটি সম্পূর্ণ ব্যর্থ। আপনি কথাটা সাগর, আপনি তো অনেকটা বলতে পারেন, এটা হ্যাঁ অনেকটা সম্পূর্ণ ব্যর্থ। আর কি কি ধরনের ষড়যন্ত্র করতে পারে, আর কি কি চলমান আছে বলে মনে করেন? তারা কি ধরনের, কি অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে, তারা অল আউট এফোর্টসটাকে তারা অ্যাপ্লাই করবে। কারণ ভারতের জন্য কিন্তু এটা আসলে মরণ কামড় টাইপ একটা বিষয়। কারণ ভারত, তাদের মধ্যে ধ্যান চিন্তা চেতনায় তারা কিন্তু ওই যে চাণক্য নীতি, আপনার আসলে সময় এখানে এত কথা আলোচনা যাবে না, চাণক্যর 10টা নীতি আছে যেটা ভারত অ্যাপ্লাই করে। আপনার অন্য কোনো একটা সময় থাকলে আমি আপনাকে এটা বিশ্লেষণ করবো না। এই ভারতের চাণক্য নীতিটা ভারতকে আসলে এমন একটা দিকে ধাবিত করেছে, যেটার এক কথায় যদি বলি, এই চাণক্য নীতিটা হচ্ছে আপনার, মানে সে ভারতের স্বার্থটাকে এমন ভাবে দেখবে যেখানে কোনো মোরালিটি বলে কোনো কিছুর স্থান নেই। চাণক্য নীতির এক কথায় আপনার মর্মার্থ হচ্ছে এখানে মোরালিটির কোনো স্থান নেই, এটা কমপ্লিটলি হচ্ছে ভারতের স্বার্থ। মানে পুরো চাণক্য নীতিটাকে যদি বিশ্লেষণ করেন, এই একটা জায়গায় আপনি সামারাইজ করতে পারবেন। তো ভারত এখানে তারা প্রি অকুপাইড, তাদের একটা সেট মাইন্ডসেট হচ্ছে যে আমাদের শেখ হাসিনার মতো সরকার কাউকে লাগবে। এখন বাংলাদেশে যে আন্দোলন হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়, আমরা যে রাষ্ট্রকে আমরা আশা করছি, এইরকম এই শেখ হাসিনার মতো কোনোদিন আর কাউকে পাওয়া সম্ভব না, অন্য কেউ হবে না। তার মানে শেখ হাসিনা অন্য কেউ হবে না। এখন কেউ যদি মনে ইচ্ছা থেকেও থাকে, তাও সেটাকে সে কবর দিয়ে ফেলবে, কারণ সে তখনই মনে করবে ওই 5ই আগস্টের স্মৃতিচারণ করবে যে আমাকে ওইটা ফেস করতে হবে, এই কনসিকুয়েন্স। তো যে কারণে ভারত এখনো মনে করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া তার বিকল্প নেই। আর এটা যেহেতু ভারত নিতে পারছে না, তাই ভারত তার অল আউট এফোর্টসটাকে এখানে অ্যাপ্লাই করবে। ভারত একটা ষড়যন্ত্র করতে থাকবে। এখন আপনি যেটা বললেন কি কি করতে পারেন, যেমন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ভারতের অনেক লং টার্ম একটা পরিকল্পনা ছিল। আমি খুব চমৎকার ভাবে একটা জিনিস, আমি একটা বিষয় বলি, ইলিয়াস খুব চমৎকার ভাবে আপনার তার রিসেন্ট ভিডিও, ইলিয়াস হোসেন যেটাকে এক্সপোজ করেছেন, এই ভিডিওতে আপনি দেখবেন যে এটা 2টা কথা উল্লেখ করছে ইলিয়াস, যে একটা হচ্ছে ফার্স্ট লেয়ার, একটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ভারতের ফার্স্ট লেয়ার একটা মানে বিশ্বস্ত যে একটা গ্রুপ আছে, যাদেরকে ভারত মনে করে যে এরা সরাসরি ভারত হয়ে কাজ করে, কয়েকজন নাম ইলিয়াস ওখানে দেখিয়েছেন। আর দ্বিতীয় লেয়ার হচ্ছে যারা ভারতের হয়ে কাজ করে, ভারতের এজেন্ট যারা। এই লেয়ারটা কিন্তু আপনার খুব ওই যে আপনার খুব চটকদার কথা বলতে পারতো, খুব বাকপটু, খুব সুন্দর শ্রুতিমধুর কথা বলে, এবং এমন একটা রূপ ধারণ করেছিল যে এরা খুব সুশীল সমাজ। সবকিছু আমরা এই পর্যন্ত মোকাবেলা কতটুকু করতে পারলাম বলে মনে হচ্ছে, আর কতটুকু বর্তমান সরকার? এই যে যারা ওই যে আপনার জাফর ইকবাল, তারপরে আপনার ওই আরো কিছু ব্যক্তি যাদের নাম এখানে ইলিয়াস হোসেন মেনশন করছেন, এই ব্যক্তিরা কিন্তু তাদের মুখোশ আইডেন্টিফাইড হয়ে গেছে। বাংলাদেশের জনগণকে আর এরা ধোঁকা দিতে পারবে না। রাষ্ট্রে তারা হয়তো কিছু সুযোগ সুবিধা নিতে পারবে, এখনো রাষ্ট্রের কিছু ক্যাপাসিটিতে তারা আছে, রাষ্ট্রের ক্ষমতায় থাকলে এখন অনেক কিছু করতে পারবে তা না। কারণ সবচেয়ে বড় অর্জন কি সাগর ভাই, আমাদের দেশের নাগরিক এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে, চোখ অনেকটা খুলে গিয়েছে। এটাকে আপনি কেন সাফল্য হিসেবে দেখছেন না? সরকারের বিভিন্ন পদে, কোন উপদেষ্টা পদে অনেকে থাকতে পারে, আমি মনে করি তাতে বড় ধরনের ইম্প্যাক্ট আনতে পারবে না। কারণ আমার সবচেয়ে বড় ক্ষতিটা কি ছিল, আমাদের যে একটা চোখের সামনে ভারত যে একটা পর্দা ফেলে কাজ করছিল, এটা ছিল সবচেয়ে বড় হুমকি আমাদের জন্য, যেটা কিন্তু এখন পারবে না। যেমন ধরুন আমাদের শিক্ষা ক্ষেত্রে, এডুকেশন সেক্টরে ভারতের যে অনুপ্রবেশটা ছিল, ইনফিল্ট্রেশন, সেটা কিন্তু এখন সম্ভব হবে না। আমাদের মিডিয়া সেক্টরে ভারতের যে ভূমিকা, সেটা কিন্তু এখন অনেকটা এক্সপোজড হয়ে গেছে। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভারতের যে অনুপ্রবেশ, এটাও কিন্তু অনেকটা এক্সপোজড হয়ে গেছে। সো এখন এখানে যে যাই করুক,
আমাদের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়ে গিয়েছে এখন। আগে কিন্তু এই সন্দেহটা ছিল না আমাদের। সন্দেহ যেহেতু আমাদের মধ্যে তৈরি হয়েছে, তার মানে কি উই আর লাইকলি টু বি অ্যাওয়ার্ড অফ, সামনে ভবিষ্যতে আমরা কিন্তু এখন সতর্ক থাকবো। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি। দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, যে আমরা ইন ফিউচার আমরা সতর্ক থাকবো। আমাদেরকে কেউ, আমরা আগে যেমন একটা ব্লাইন্ড হয়েছিলাম, আমাদেরকে আপনার সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে যেদিকে আমাদেরকে সুর তুলে ধাবিত করতে চাইতো সেই দিকে আমরা ধাবিত হতাম। সেই সময় এখন নেই। এখন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সুর তুললে আমাদের মনে প্রশ্ন থাকবে, এই বাঁশিটা কে বাজাচ্ছে, এই বাঁশির সুরটা আমাদেরকে কোন দিকে নিতে চাচ্ছে, এই প্রশ্নগুলো এখন উদয় হবে। এখন মানুষ বোঝা শুরু করেছে এবং বুঝতে পেরেছে আসলে ভারতের ভূমিকা কি, যেটি আগে ভিন্নভাবে উপস্থাপিত করা হতো, এখন মোটামুটি এটি ওপেন বুকের মতো হয়ে গেছে, জনসাধারণ বুঝছে। যদি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সেনাবাহিনীর মেজর রেজার এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।